নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। আজ আমরা ইতিহাসের অধ্যায় শুরু করব। অর্থাৎ এই সেশনগুলোতে অর্থাৎ এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আজ প্রথম অধ্যায় থেকে শুরু করেছি, পরবর্তী অধ্যায়ের থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেগুলো করিয়ে থাকব। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি আছে। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথম প্রশ্ন আজকে আছে যে নিম্ন বর্গের ইতিহাস চর্চার সঙ্গে কে জড়িত। নিম্ন বর্গের ইতিহাস চর্চার সাথে এদের মধ্যে নিম্নোক্ত কোন ব্যক্তিটি নিম্ন বর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত? অপশন এ অ্যাডাম স্মিথ, অপশন বি রণজিৎ গুহ, অপশন থ্রি বিডি সাভারকার, অপশন ডি কার্ল মার্কস। তো তোমরা বলো এর সঠিক উত্তরটা কি হতে পারে। তো এর সঠিক উত্তর তোমরা সবাই জানো যে এর সঠিক উত্তর হচ্ছে রণজিৎ গুহ। তিনি নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত। আজকে দ্বিতীয় কোশ্চেন আমরা দেখে নেব। আমাদের দ্বিতীয় প্রশ্ন তোমাদের স্ক্রিনে যে ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? আমাদের পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। আজকে তিন নম্বর কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? তো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম। এর মধ্যে দেখে নেব জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানীর লেখা, জীবনের জলসাঘরে লেখা হচ্ছে মান্নাদের লেখা, বিখ্যাত গায়ক মান্নাদের লেখা। আর গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা একটা গ্রন্থ, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখে নেব আজকের পরবর্তী অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। আজকের 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইতিহাসের জনক কাকে বলা হয়? তো এদের মধ্যে কোন ব্যক্তিকে ইতিহাসের জনক বলা হয়? না, ইতিহাসের জনক বলা হয়ে থাকে আমাদের হেরোডোটাসকে। ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেনে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা কাদের মাধ্যমে আলু ভারতীয় খাদ্য তালিকায় স্থান পায়? তো এদের মধ্যে কারা প্রথম আলুর ব্যবহার শিখিয়েছিল ভারতীয়দের? তো এদের মধ্যে আলুর ব্যবহার শিখিয়েছিল পর্তুগিজরা। আলুর ব্যবহার শিখিয়েছিল। পর্তুগিজরাই হচ্ছে প্রথম বিদেশি যারা ভারতবর্ষে আসে এবং এরাই শেষ পর্যন্ত ভারতবর্ষে ছিল এবং ইংরেজরা চলে গেলেও এই পর্তুগিজরা ভারতে ছিল এবং তারা সর্বপ্রথম এসেছিল এবং সর্বশেষ ভারত ত্যাগ করেছিল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় ফুটবল ক্লাব ইংরেজদের পরাজিত করে? তো এদের মধ্যে নিম্নোক্ত যে সমস্ত ভারতীয় ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোর মধ্যে কোন ফুটবল ক্লাব ইংরেজদের পরাজিত করেছিল? তো নাকি ইংরেজদের পরাজিত করেছিল মোহনবাগান। কত সালে? না 1911 সালে। 11 সালে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জিতেছিল ইংরেজদের হারিয়ে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মায়ের দেওয়া মোটা কাপড় গানটি কার রচনা? না, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা হচ্ছেন রজনীকান্ত সেন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা টিপে রাখো। আজকে 8 নম্বর কোশ্চেন হচ্ছে পথের পাঁচালী ছবির পরিচালক কে? বিখ্যাত ছবি পথের পাঁচালী ছবির পরিচালক হলেন সত্যজিৎ রায়। ঠিক আছে।
9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কি? প্রথম সবাক অর্থাৎ কথা আছে এরকম বাংলা চলচ্চিত্রের নাম কি? না, প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম হলো, কি হবে বল? প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী। এটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা, এটা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র। আর দেনা পাওনা হচ্ছে সবাক চলচ্চিত্র কিন্তু স্বল্প দৈর্ঘ্যের। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে চিপকো আন্দোলনের নেতা ছিলেন, এদের মধ্যে কে চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? না, চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সুন্দরলাল বহুগুণা। মেধা পাটেকর যুক্ত ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে। আমাদের যে মেধা পাটেকর আছে, মেধা পাটেকর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার কে গড়ে তোলেন? এদের মধ্যে কে লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন? না, লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তুলেছিলেন সরলা দেবী চৌধুরানী। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে? ভারতের রেলপথ সম্প্রসারিত হয় লর্ড ডালহৌসির আমলে। ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন দেখে নেব, সামরিক ইতিহাস চর্চা শুরু হয় অর্থাৎ যুদ্ধের সংক্রান্ত ইতিহাস চর্চা কোন দেশে প্রথম শুরু হয়? না, সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ইংল্যান্ডে। সামরিক ইতিহাস চর্চা শুরু হয় ইংল্যান্ডে। আজকে 14 নম্বর প্রশ্ন দেখে নেব। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, দাদা সাহেব ফালকে কিসের সাথে যুক্ত ছিলেন? না, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তোমরা জানো যে চলচ্চিত্রের জন্যই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়, তো দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, প্রথম অধ্যায়ের এই 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন দেখে নেব। শেষ প্রশ্ন হচ্ছে, ভারতের সাংস্কৃতিক শহর বলা হয়, ভারতের কোন শহরকে সাংস্কৃতিক শহর বলা হয়? না, ভারতের সাংস্কৃতিক শহর বলা হয়ে থাকে কলকাতাকে। কলকাতাকে বলা হয়ে থাকে ভারতের সাংস্কৃতিক শহর, ভারতের সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে। তো ছাত্রছাত্রীরা, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরকম ভিডিও আরও আসতে থাকবে, এবং তোমাদের পরবর্তীকালে আমাদের যে ফিজিক্যাল সায়েন্সের 2টো অধ্যায়ের আমরা এমসিকিউ করেছি, তো এর পরের দিন আমরা পরবর্তী অধ্যায়ের এমসিকিউ শুরু করব, এবং তারপরের দিন আমরা ইতিহাসের 2য় অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ করে থাকবো। ঠিক আছে ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।